যে কাজ করছে তার দ্বারা আরো বেশি বেশি করে কাজ হোক। তারপরে আমি ধন্যবাদ জানাবো, সবার দীর্ঘায়ু কামনা করবো, যারা প্রিন্সিপাল আছেন, যারা ম্যাডাম, যারা টিচার আছেন, যারা অ্যাসোসিয়েট যারা আছেন, আমাদের মুন্সি সাহেবকে যারা সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা এই এলাকার মানুষজন আজকে আমাদের এই আলোচনা সভায় শ্রোতার আসনে বসে আছেন। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে যারা এসেছেন। ভাই আপনারা যদি পিছিয়ে যান, দূর থেকে দেখা যাবে, যারা বসে আছেন তাদের অসুবিধা হচ্ছে না, একটু পিছিয়ে যান, যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে যান, আপনারা একটু পিছিয়ে যান, দেখা যাবে আপনি একটু ভাই যারা সোশ্যাল মিডিয়া একটু পিছিয়ে যান, যারা বসে আছেন। আজকের এই আলোচনা সভায় একাধিক বিষয় আছে, আর্টিকেল 15, আর্টিকেল 13 এবং ওয়াকফ সম্পত্তির উপর অনেক আলোচ্য বিষয়। সন্ধ্যা হতে গেলে আর 45 মিনিট মতো বাকি আছে, তাই তো? ওর সবটা হয়তো কভার করতে পারবো না। তো একটা লিফলেট করেছেন আমাদের মিশনের পক্ষ থেকে শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন। তো এই আপনার লিফলেটটা কাছে রাখবেন। আমি জাস্ট যোগ বললাম, ২-৩টা লিফলেট হলেও কি হবে, অনেক আর্টিকেল নিয়ে এখানে চর্চা আছে। আমি আর্টিকেল 15 যদি আসি, যেখানে আমাদের মুন্সিফ শেষ করলেন, সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম, বর্ণ, জাত এদের জন্মস্থানের কে সামনে রেখে কোন ভারতীয় নাগরিকের সাথে বৈষম্য করা যাবে না। অর্থাৎ আবার লিঙ্গ, অর্থাৎ তুমি মহিলা, তোমার বৈষম্যের স্বীকার করতে পারবে না, সংবিধান সেটা কঠোরভাবে পালন করেছে। আপনি হিন্দু, আপনি দলিত, আপনি মুসলমান, আপনি আদিবাসী, আপনি যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো বর্ণেরই হোক না কেন, যে কোনো জাতিরই হোক না কেন, আপনার ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি বসবাস করবেন, জন্মগ্রহণ করেন না কেন, আপনার সাথে বৈষম্য করা যাবে না। এটা আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের মানুষ, জনগণ, ভোটে নির্বাচিত সরকার আমাদের সেই রাইটটাকে ঠিকঠাক এক্সারসাইজ করছে না, বা আমাদেরকে এক্সারসাইজ করতে দিচ্ছে না। অনেক সময় আমরা কি দেখছি, মহিলা হওয়ার জন্য কর্মক্ষেত্র থেকে বিতাড়িত হতে হচ্ছে, মহিলা হওয়ার জন্য তার ফান্ডামেন্টাল রাইটস, তার কনস্টিটিউশন যে রাইট, সেটা সে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে কি দেখছি, আদিবাসী হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য যে তার অ্যাকচুয়াল তার রাইট, সেটা সে পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনের নাম যারা করছে, যারা বঞ্চিত করছেন, তারা সংবিধানের আর্টিকেল 15 কে ভায়োলেট করছে। তাই আর্টিকেল 15 আমাদেরকে আরো বেশি ভালো করে বুঝতে হবে। আমি বারবার বলি, আজকেও বলছি, যারা ধর্মে আমরা বিশ্বাসী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী, আবার ভারতবর্ষের এই আমাদের সংবিধান আমাদেরকে এটাই আমাদের শ্রেষ্ঠ সংবিধান, পৃথিবীর শ্রেষ্ঠ লিখিত সংবিধান। এটা আমরা গর্ব করে বলি, যে ধর্মই পালন করুক না কেন, ভারতবর্ষে মাথা তুলে থাকবে, বাঁচবার স্বাধীনতা আছে। আবার অনেকজন ধর্মে বিশ্বাসী নয়, তারা নিজেদেরকে ধর্মের বাইরে রাখতে চায়, তারাও এই ভারতবর্ষে মাথা তুলে বাঁচবে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে বলছি, যারা আমরা হিন্দু সমাজের মানুষ, খ্রিস্টান, আদিবাসী, মুসলিম সমাজের মানুষ, দেখবেন আমরা প্রত্যেকে বাড়িতে ধর্মগ্রন্থ রাখি, পড়ি, অবশ্যই পড়া দরকার। সব ধর্ম শান্তির কথা বলছে। যদি আমরা ধর্মগ্রন্থ পড়ে মুসলমান হই, ধর্মগ্রন্থ পড়ে হিন্দু, ধর্মগ্রন্থ পড়ে খ্রিস্টান আমাদের মধ্যে আমরা থাকি, তাহলে দেখবেন এই ভেদাভেদ হবে না। কারণ কোন ধর্মগ্রন্থে হিংসা বিদ্বেষের কথা বলে নাই। বরঞ্চ যারা ধর্মের নামে হিংসা করছে, জাতের নামে হিংসা করছে, বর্ণের নামে হিংসা করছে, খোঁজ নিয়ে দেখবে তারা ধর্মগ্রন্থই পড়ে না। তাই প্রত্যেকের বাড়িতে ধর্মগ্রন্থ রাখা দরকার এবং সেটাকে নিয়মিত অধ্যয়ন করা দরকার। সাথে সাথে আজকে এই আমি আলোচনা সমাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা প্রত্যেকে বাড়িতে যে ভাষায় কমফোর্ট হবে, কেউ ইংলিশ, কেউ বেঙ্গলি, এখন অঞ্চলিক লিপি সাঁওতালি ভাষাতেও সংবিধান রচনা হয়েছে। তো আপনাদের বলবো, আপনারা একটা করে সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন। কাগে গান দিয়ে চলে যাচ্ছে বলে কাগে থেকে টানানোর প্রয়োজন নাই। সংবিধান খুলুন, আপনার অধিকার কি আপনি নিজে দেখেন, তারপরে চর্চা অন্যজনের কথা শুনবেন। এই এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেবো, এই যে বৈঠক চলছে, কিন্তু আর্টিকেল 24 দেখুন, সেখানে ইলেকশন কমিশনকে এসআইআর করার অধিকার দেওয়া আছে। হ্যাঁ, এসআইআর এর বৈধতা
সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন, যখন শরীরে অসুবিধা হবে খুলবেন, খুলে দেখবেন নিশ্চিতভাবে রুট আপনি পেয়ে যাবেন সংবিধানের মধ্যে। বাকি কোন জাজমেন্টে কি হচ্ছে না হচ্ছে সেটা আলাদা ব্যাপার, সেটা পরবর্তী পাওয়া যাবে, কিন্তু রুট পাওয়া যাবে। আরেকটা আমরা দাবি করেছি, আপনারা আওয়াজ শুনবেন যে ক্লাসে যেরকম ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, বেঙ্গলি, আরবিক, উর্দু, সংস্কৃতি এগুলো সাবজেক্ট পড়ানো হয়তো নাকি ভাই? সেই ধরনের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। ক্লাস 5 থেকে এই দাবিটা আমাদেরকে তুলতে হবে। ক্লাস 5 থেকে 10 এর মধ্যেই সংবিধান থেকে পুরো আমাদের অ্যাডাপ্ট করতে হবে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা জানি যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছেন বা গ্রাজুয়েশন করেছেন তারা সংবিধানটাকে তারা অধ্যয়ন করে, কিন্তু যারা মাস্টার্স করছেন বা গ্রাজুয়েশন করছেন কিন্তু ক্লাস 5 থেকে 10 এর ছেলেরা জানতেই পারছে না। কিন্তু আমাদের দরকার এই যে বয়স থেকে ছেলেগুলোকে সংবিধান সম্পর্কে অকিভাবে করায়। আমি আবার ফিরে আসি, আর্টিকেল 13 বলছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ঠান্ডা হতে শুনবে যে আজকে আমাদের রাজ্যে প্র্যাকটিসটা হচ্ছে না। 13 তো আছে, 13 এর যেটা আছে ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রয়েছে, তারা তাদের পছন্দ মতো প্রতিষ্ঠান স্থাপন করবে আর পরিচালনা করবে। মানে আপনি ধর্মীয় সংখ্যালঘু, পশ্চিমবাংলা যদি কথা আমি কলকাতায় গিয়েছিলাম, ধর্মীয় সংখ্যালঘু পশ্চিমবাংলায় 6টি আছে, 6টি সম্প্রদায়ের মানুষ, আর লিঙ্গুইস্টিক মাইনরিটি 7টা এখন ঠিক করা হয়। ভাষাগত আর ধর্মগত যারা সংখ্যালঘু তারা তাদের প্রতিষ্ঠান তাদের ইচ্ছা মতো প্রতিষ্ঠান স্থাপন করবে এবং পরিচালনা করবে। এই রাইটটা কে দিয়েছে? বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান আমাদেরকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে কি হচ্ছে, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জানতেই পারছি না। আমি একটা উদাহরণ দিচ্ছি, খ্রিস্টান দ্বারা পরিচালিত যে কলেজগুলো, সেই কলেজ প্রতিষ্ঠা করবে কারা? খ্রিস্টানরা। কি সিলেবাস হবে? অবশ্যই সেটা স্টেট সেন্ট্রাল গাইডলাইনের মধ্যে থাকতে হবে। কারা পড়াবে সবটাই ঠিক করবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এই অধিকার কারা দিয়েছে আমাদেরকে? সংবিধান আমাকে দিয়েছে। একটা মুসলিম সম্প্রদায় ইংলিশ মিডিয়াম তৈরি করছে, মাইনরিটি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম তৈরি করবে কি? মুসলিম সম্প্রদায়ের মানুষ তৈরি করার অধিকার আছে। কি সিলেবাস হবে? অবশ্যই গাইডলাইন মেনে হতে হবে। আর কারা পড়াবেন, কারা পরিচালনা করবেন, টিচার কারা হবেন, সেটাই মুসলিম যে যারা ম্যানেজিং কমিটিতে আছেন তারা ডিসাইড করবেন। এই পাওয়ারটা সংবিধান দিয়েছে। আপনারা কি ইউটিলাইজ করতে পারছেন না? বলুন, এটা ইউটিলাইজ করতে দেওয়া হয় না। পাওয়ারটা শুধুমাত্র এখন সংবিধানের কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। বিকজ কারণটা কি? তোমার লিপিবদ্ধ আছে, বাস্তবায়ন হচ্ছে না। এই আমরা, আপনি, আমি, আপনারা সবাই মিলে এটা আমরা জানি না। এবার যদি আমরা সবাই জানতাম তাহলে আমাকে আমার রাইটটা এক্সারসাইজ করতে সুযোগ দিত। এক্সারসাইজ করার সুযোগ দিচ্ছে না, আমরা জানছি না বলে। আমি ধন্যবাদ জানাবো আমি টিমকে আমাদের এই বিষয়ে, যারা এত সুন্দর একটা আলোচনা সভা রেখেছে, যেখানে অনেক সময় অনেক আলোচনা সভা হয়, সেগুলো গুরুত্বপূর্ণ, যেটা প্রিয় সংবিধানকে নিয়ে চর্চা হবে। আর যে আইনটাকে নিয়ে সব থেকে বেশি চিন্তিত, সেই আইনটাকে নিয়ে চর্চা হবে। তো এটা আমাদের সংবিধান আমাদের পাওয়ার দিয়েছে। আর্টিকেল 25, 26 দেখুন, আপনি কিভাবে ধর্মচারণ করবেন, কি হবে, সেখানে বাধা বিপত্তির কোনো জায়গা নাই। আর আজকে দেখুন ধর্মচারণ করতে গেলেও যেন একটা বাধা দেওয়া হচ্ছে। কারণটা কি? তারা দুটো কারণ আছে। একটা হচ্ছে যারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে তাদের অসুবিধা হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের অধিকার জানি না বলে আমাদেরকে যেটা বোঝাচ্ছে সেটাই আমরা সহজে বুঝে নিচ্ছি। আর্টিকেল 14 কি বলছে? 14 নম্বর আর্টিকেলে ইকুয়ালিটির কথা বলছে, ইকুয়ালিটির কথা বলছে। আর আমরা ইকুয়ালিটি পাচ্ছি কোথায়? বৈষম্য শিকার প্রতিটা পদে পদে হচ্ছে। তাই আমি আপনাদের বলবো যে আমাদের আর যেখানে দাঁড়িয়ে আছি একটা কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে আছি। মুসলিম ভাবছে আমার সব কেড়ে নিচ্ছে, ঠিক কথা, অন্যরা সব পেয়ে যাচ্ছে, এটা ভুল কথা।
আপনি দেখুন যেমন মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি ক্রয়ের অপচেষ্টা চলছে, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 কে অ্যামেন্ডমেন্ট করে ওটা 2023 নতুন আইন বার করেছে, আদিবাসীদের কাছ থেকে জঙ্গল কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। ঠিক যেভাবে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকফের তাকে অ্যামেন্ডমেন্ট করে 2025 ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, একইভাবে ভাই আদিবাসীদের জঙ্গলের পরিধি কমিয়ে দিয়ে অর্থাৎ জঙ্গলকে আরো সংঘাতে 100 কিলোমিটার আরো ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছে। এই 100 কিলোমিটারের মধ্যে পুঁজিপতিরা শিল্পপতিরা আমার তোমাদের জায়গা করবে, যে 100 কিলোমিটারটা 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী আদিবাসীদের দখলে থাকার কথা, 50 অনুযায়ী ওটা আদিবাসীদের পাওয়া দরকার। তাহলে এটা মাথায় রাখবেন। কেউ যদি ভাবে শুধু মুসলমানরাই বঞ্চিত হয়ে যাচ্ছে, আমি অন্তত এটা বিশ্বাস করবো না। যাদের বলার লোক নাই, যারা সচেতন নাই, তারাই আজকে বঞ্চিত হচ্ছে। তো আপনি আমি বঞ্চনার হাত থেকে সেই দিনই মুক্তি পাবো যেই দিন আপনি আমি জানবো, বুঝবো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা রুখে দাঁড়াতে পারবো। বাবা সাহেব আম্বেদকর আজকে দেখুন 1950 সালে অ্যারেস্ট হয়েছে, আজ বাবা 2 বছর 11 মাস 18 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে বাবা সাহেব আম্বেদকর আমাদের হাতে সংবিধান তুলে দিয়ে গিয়েছিলেন। কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু প্রিন্সিপাল জায়গাতে অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা নাই কারো। কিন্তু তারা তুলে নিয়ে গিয়েছিলেন বলে আজকে আমরা এটা অস্ত্র করে বেঁচে আছি। কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাব? সংবিধান তো অবশ্যই দিয়ে যাবো, তার সাথে আমরা কি কি সাপোর্টিং দিয়ে দিতে পারবো সেটা আমাদেরকে বুঝতে হবে। এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম যে আমরা অন্তত এই জায়গায় সেমিনার হলে বসে একটা সংবিধানকে নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি আমাদের পূর্বপুরুষদের কন্ট্রিবিউশনের জন্য। আমরা কি বলছি তো স্যার? স্যার আমি তো ঠিকই বলছি, আমাদের পূর্বপুরুষের কন্ট্রিবিউশনের জন্য আমরা এই অন্তত এই বলার স্বাধীনতা পাচ্ছি। আমাদের পরের প্রজন্ম এই বলার স্বাধীনতা পাবে তো, থাকবে তো না, এইটাও চর্চা করতে দেবে না, তার ষড়যন্ত্র চলছে। তাহলে সেটাকে কিভাবে আটকাতে হবে এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি করছি। নিজের বাড়িতে গিয়ে আজকে আপনারা নিজেরাই উত্তর বার করবেন এবং উত্তরটা বার করবেন, নিজের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করবেন। আমি বিষয় যাব না। কোনো ইন্ডাস্ট্রি করার নিয়ম ছিল না, কিন্তু মোদীজির বন্ধুদের হয়েছে গুজরাটের বন্দরে আপনার সীমা থেকে 10 কিলোমিটারের মধ্যে বড় ইন্ডাস্ট্রি করতে হবে। আইনটা চেঞ্জ করে কি করে দিল, আপনার সীমা থেকে 1 কিলোমিটার পর্যন্ত 9 কিলোমিটার পর্যন্ত দিল। তাহলে কাদের সাথে আইনটা করলো? পুঁজিপতিদের সাথে। কিন্তু 2014 সালে গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষুধার সূচকে সারা পৃথিবীর যে কোনো দেশ নিয়ে সমীক্ষা চালিয়েছিল, সম্ভবত 63 নম্বর র্যাঙ্ক বা 56তে আমাদের দেশ ছিল। আর 2025 সালে দেখুন 127টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে ক্ষুধার সূচকে আমাদের দেশ 105 নম্বরে আছে। আমি জনসংখ্যার অনুপাতে যদি বলি 18% মতো মুসলিম সারা ভারতবর্ষে আছে, তাহলে 100 জন ক্ষুধার্ত যদি ভারতবর্ষে থাকে 18 জন মাত্র মুসলমান, আরো 2 জন ছেড়ে দেন, 2 জন মাইনরিটি কাস্টের। হ্যাঁ, তাহলে 80 জন কে কোন ধর্মে? হিন্দু ধর্মের। তো তারা বড় লোক হিন্দু, যারা রাত্রে না খেয়ে ঘুমাচ্ছে। বলুন ভাই, একটু রিয়াকশন দিলে ভালো লাগবে। নাহলে বলবো আমি হাওয়াতে কথা বলাচ্ছি, আপনি এখানে শুনছি, তাহলে শেষ করে দেবো বক্তব্য। কি বলছি বুঝতে পেরেছেন? অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা সারা পৃথিবীর দেশগুলোকে সমীক্ষা করলে আফ্রিকার 2টো সম্ভাবনা কান্ট্রির পরে আমাদের ভারতের অবস্থান কেমন? কিন্তু 100টা বাচ্চা কি হচ্ছে, 18 থেকে 20টা মুসলিম সহ যারা মাইনরিটি, তারা 20টা কিন্তু হিন্দু সমাজে। তাই আমি ওটা বলার কারণ যে মোদী বাবু গরিব হিন্দুদের উপকার করবে না আর মুসলমানদের উপকার করবে না, শুধুমাত্র উপকার কাদের করবে? যাদের ফার্মার্স বিল নিয়ে অনেক লড়াই হয়েছে, আপনারা জানেন। আপনারা অনেক কৃষক আছে দেখেন, আমরা লড়াই করেছি। তো ফার্মার্স বিল নিয়ে সে কাদের উপকার করতে চেয়েছিল? কৃষকদের, শিল্পপতিদের, পুঁজিপতিদের। তাদের রিজার্ভ করে রাখার ক্যাপাসিটি আরো বাড়িয়ে দিচ্ছিল। আপনি একটা ফসল দেখা, ফুলকপি কথা বলি আমি, যেখানকার বিধায়ক সেখানে তো চাষ আর চাষ। একটা ফুলকপি উৎপাদন করতে প্রায় 3 থেকে 5 টাকা খরচ পড়ে যায়, কম বেশি বলছি। মার্কেটে সেটা 15 টাকা দাম হওয়া দরকার।
সেটাই বলছি, কিন্তু ফুলকপিটা 1 টাকায় বিক্রি হচ্ছে। এই ফুলকপিটা যখন আপনি হোটেলে যাচ্ছেন বা আপনার রান্না চালায় যখন আসছে, আপনাকে 20 টাকায় কিনতে হচ্ছে। কৃষক পাচ্ছে 1 টাকা আর আপনি কিনছেন 20 টাকায়। এই মধ্যিখানে যে সিস্টেমটা আছে সেটা ভাঙছে কি? এটা দালালে খেয়ে নিচ্ছে। তো আমাদের বক্তব্য, আমাদের নয়টা কমিশনের বক্তব্য ছিল এটা, যে একটা উৎপাদ্য ফসলের 3 গুণ দাম করতে হবে। একটা দাম খরচ, একটা তার সময় দিয়েছে, মানে যখন চাষ করবে, দ্বিতীয়টা হচ্ছে তার লাভ, সেটা হয়নি। গরিব হিন্দু, গরিব আর মুসলমানের উপকার বলে কি করবে না। নতুন আইন নিয়েছে মোদীজি, মুসলমানদের কতটা উপকার করেছে আপনারা একটু শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলে। মোদীজি মুসলমানের উপকার করতে শুনতে হবে ভাই। আমি কিন্তু খুব লেডি ছেলে, যদি 8টায় ঘর হওয়ার দরকার হবে, আমি 6:30 থেকে অ্যালার্ম দিই, জানেন? সকাল 6:30 থেকে অ্যালার্ম দিই, আমার 12টা লেট হয়ে যায়। আমি এত লেডি ছেলে। তো মোদীজি মুসলমানের উপকার করলে আমি যখন বিলটা করতে লাগলাম, তো আমি দেখে অবাক। আপনাদেরকে কিছু শেয়ার করবো আজকে, যে কিভাবে মুসলমানের উপকার করছে। আর মিনিট 15 করিল, অসুবিধা হবে না তো? আমি অবাক যে মোদীজি মুসলমানের উপকার করবে, একটু পার্লামেন্টে দেখছি একটা একটা করে বলে দেয়। এই পুরাতন আইনে, যেমন পুরাতন আইনের কপিটা আছে এখানে, বাংলা ইংলিশ দুটো পাতি আছে তাদের। পুরাতন আইনে বলা আছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। মোদীজি নতুন আইন করে বলছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার জেল 6 মাস হবে মাত্র। তাহলে দুর্নীতি বাড়বে না কমবে? বলে ওয়াকাফে দুর্নীতি বাড়বে, ওয়াকাফে দুর্নীতি বাড়লে মুসলমানদের লাভ হবে না ক্ষতি হবে? যদি এই যে প্রপার্টিটা চলছে, এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান চলছে, সবসময় যদি কেসটাওয়ারই থাকতে চলে, তাহলে আমার মুন্সি আব্দুল রাকিব সাহেব, আবুল কাসেম সাহেব কোর্টে যাবে, সমস্যা মিটাবে না, স্কুলে আরো কিভাবে মানে কোয়ালিটি অফ এডুকেশন প্রোভাইড করা যায় সেটা করতে বলুন। একবার হবে তো? তো মোদীজি যদি ওই 2 বছরের পরিবর্তে অন্তত ওয়াকাফ নিয়ে কেউ যদি দুর্নীতি করে, মুসলমান আমার দিলের মধ্যে আছে, মুসলমানকে আমি সেকেন্ড ক্লাস নাগরিক বানাবো না, মুসলমানের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেবো, মুসলমান মহিলাদেরকে আমি মাথায় তুলে রাখবো, গুজরাটের নির্দেশ মানুষকে যারা ধর্ষণ করেছিল তাদেরকে যারা মালা পড়েছে তাদেরকেও জেলে ভরে দেবো। এইভাবে যদি 2 বছরের পরিবর্তে 12 বছর জেলের ব্যবস্থা করতো, আমি এখানে দাঁড়িয়ে মোদীজিকে কিন্তু স্যালুট জানাতাম, ভালো হতো। কিন্তু মোদীজিকে আজকে আমি নিন্দা জানাচ্ছি কেন? উনি 2 বছরের জেলটাকে কমিয়ে 6 মাস করে দিলেন। একদম অনেক আছে। দ্বিতীয় হচ্ছে, এই মুন্সি সাহেব একটা পাঠ বলেছে, আমি একটা পাঠ বলছি, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। 2 ধরনের ওয়াকফ হয়। ওয়াকফে আওলাদ কেমন? এই মুন্সি সাহেব এই প্রতিষ্ঠানটা যখন লিল্লাহ করে দিয়েছে, এই আগে মার্কেট থেকে আমরা আসলাম তো, ওই মার্কেটে একটা আপনি 10 লাখ টাকা দিয়ে দোকান কিনেছেন, আপনার 2টি ছেলে, আপনি চিন্তা করছেন আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু দোকানটা বিক্রি করে, দুটো ছেলে বুঝিয়ে বিক্রি করে খেয়ে নিতে পারে টাকা, তাহলে আপনার বেটা তার ছেলে আর সুযোগ পাবে না। দোকানের সামনে দাঁড়িয়ে বললে এটা আমার দাদু ছিল, জানিস তো, ওইটাই হবে। তাহলে ওয়াকফে আওলাদও করা যায়, যে আপনি ওয়াকফ করলেন, ওয়াকফ বোর্ডের মাধ্যমে আপনার ছেলেদের নামে, অর্থাৎ ওই দোকানটা থেকে ওয়ান্স অফ অলওয়েজ অফ, একবার অফ করলে যতদিন না পৃথিবী শেষ হচ্ছে ততদিন অফ থেকে আর হাত তুলতে অফই থাকবে। অর্থাৎ আপনি অফ করে দিলেন আপনার ছেলের নামে, ভাড়া আসুন বা দোকান করুন, যাই করুন, কন্টিনিউ হতে থাকলো। আপনার অবর্তমানে, আপনার ছেলের অবর্তমানে, আপনার পিতার অবর্তমানে, মানে 14 গোষ্ঠী যারা আগিয়ে যাবে সবাই ওর থেকে বেনিফিট পাবে, ভাড়াটা পাবে বা ওখানে ব্যবসা করবে। কিন্তু অনেক ছেলে আছে তো ভূত সুভূত তুভূত, আমরা তো জানি, বিক্রি করে খেয়ে নেয়, তার জন্য অনেকে ওয়াকফে আওলাদ হিসাবে অফ করে। আর একটা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, হ্যান্ডটান এগুলো আছে আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ করে দেয়। তো এই ওয়াকফে আওলাদের কথা বলি, তো আপনি ওয়াকফকে অফ করে আছে, আপনার ছেলের নামই বলেছেন, আপনার ছেলে সব দেখভাল করবে, কিন্তু নজরদারি কে করবে? ওয়াকফ। এই নজরদারি করার জন্য বছরে এই
সম্পত্তি থেকে যা ইনকাম হবে 7% ওয়াকফ বোর্ডে জমা হবে। এই 7% জমা হওয়ার পরে সারা পশ্চিম বাংলায় প্রায় 1,43,000 একর ওয়াকফ প্রপার্টি আছে। তার মধ্যে ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ আছে। সব জায়গাতে 7% জমা হবে। ওখানে 7% যখন জমা হবে, ওই টাকা থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা দিতে হবে। এটা ওয়াকফের কন্ডিশনে আছে। আমার মনে হয় এখানে এদিকটা বাদে এদিকে যারা আছেন এই প্রথম শুনলেন ওয়াকফ বোর্ড থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার কমিশন আছে, তাই না? প্রথম শুনেছেন এইরকম হচ্ছে। জানেন আমাদের জন্ম হয়নি, জানলে আমরা ওয়াকফ বোর্ডে চলে যেতাম যে আমার মেয়ের বিয়েটা আমার বাড়ির ওই প্রতিবেশীর ওই বিয়েটা আছে, তুমি ইয়ে করো, সহযোগিতা করো। এখন দিয়েনি, এটা লুটে খাচ্ছে। আগামী দিনে আপনারাই যাকে সরকারে নিয়ে আসবেন, আর এখন যে সরকার আছে তাকে চাপ দিয়ে দিতে বাধ্য হবে। এটা পার্ট অফ অ্যানাদার পার্ট অফ এটা পরে বলবো কিছু সময় হবে। তাহলে ওইখানে যত জমা হবে টাকা তত ওয়াকফ বোর্ড এই সামাজিক কাজ করতে পারবে। আপনি বিনা ইন্টারেস্টে লোন পাবেন ওখান থেকে। আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলের মেধা আছে, আপনি ভ্যান চালান, সকালে উঠে মাকড়াপুর বাজারে গিয়ে সবজি বিক্রি করেন, দিনে ইনকাম কম। আপনার ছেলের মেধা আছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার মতো ক্ষমতা রাখে। আপনার ছেলের মেধা আছে, তাইওয়ানে এমএসসি নিয়ে পড়তে পারে। আপনার ছেলের মেধা আছে, থাইল্যান্ডে যেতে পারে, ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে হেল্প পেতে পারে। কেমব্রিজ আছে, তো হয়তো আছে। তো আপনার ছেলের মেধা আছে, কিন্তু টাকা না, কি করবে? ওয়াকফ বোর্ড আপনার ছেলেকে স্টাইপেন্ড দেবে, আপনার ছেলেকে পড়ার টাকা দেবে এই ওয়াকফ বোর্ড, ঠিক আছে? যত 7% জমা হবে ওয়াকফ বোর্ড তত শক্তিশালী হবে, তত বেশি করে সামাজিক কাজগুলো করতে পারবে। মোদীজি নতুন আইন দিয়েছে, মুসলমানদের উপকার করছে কেমন ভাবে একটু শুনুন। তোমার 7% থেকে ওদের 5% টাকা জমা দাও। তাহলে ওয়াকফ বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো? দুর্বল হয়ে আপনি গরিব মানুষ, আপনার ছেলেটাকে পড়াশোনা দিলে বেশি টাকা দিতে পারবেন, ওই মুসলিম মহিলার বিবাহের জন্য বেশি টাকা দিতে পারবেন। তাহলে মুসলমানদের উপকার করছে না অপকার করছে? এর হচ্ছে মোদীজি। আমি তো বলেছি যে নতুন আইন নিয়েছেন, আমি একদিকে বসবো, আর বিজেপির রাজ্যের যে কটা নেতা আছে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, আপনার কি বলে সুকান্ত মজুমদার, আলাদা দিকে বসবে। আমি এই নতুন আইন নিয়েছে, তুমি মুসলমানদের ক্ষতি করছো, সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ধারাতে আক্রমণ করছো, তাহলে আমি নিজে বিজেপি ঝান্ডা তুলে দেবো। এত বড় চ্যালেঞ্জ না, ভাবে অ্যাকসেপ্ট করতে ওরা করুন দেখি। হ্যাঁ, মন্ত্রীটাকে আমাকে জাল দিতে হবে, রেগে নিয়ে যদি জুতো ফুটে ছুড়ে দেয় কি করবে? কেউ করবে না, বুঝানোর জন্য বলছি। জাল মন্ত্রী থাকলে লাইভ চলবে, বিতর্ক হবে, দেখিয়ে দেবো ছত্রে ছত্রে কিভাবে সংবিধানের বিভিন্ন ধারাতে আক্রমণ করছে বুঝিয়ে দেবো। তাহলে দুটো পয়েন্ট হলো, মোদীজির দরকার ছিল 7% এখন রেভিনিউ জমা পড়ে ওয়াকফ বোর্ডে। সারা ভারতবর্ষে 33টা না 32টা ওয়াকফ বোর্ড আছে, সেটা 7% এর ডবলের একটু বেশি 15% জমা দিতে হবে। তাহলে ওয়াকফ বোর্ড শক্তিশালী হতো। ওই টাকা থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা, বিবাহের খরচ করে মহিলাদের দিত। তাহলে এখানে কি একটা স্যালুট দেওয়া যেত না? ভালো কাজ করতে স্যালুট দিতে হবে, ভাই সে যে কেউ ভারতকে ভালো বলতে হবে, ধন্যবাদ জানাতে আমি স্টেজ থেকে, কিন্তু সে কাজ করেনি। এবার আসা যায়, আমি এই বইটা এই বইটা থেকে আমি নোট করলাম। তো আপনার কি বলে, এই আইনে বলা হচ্ছে যে আপনার একটা জায়গা ওয়াকফ নিয়ে একটা সরকার বলছে, পশ্চিমবাংলা সরকার বলছে আমার, আপনি বলছেন আমার, আমি ওয়াকফ বোর্ড বলছি আমার, লড়াই হবে তো? সমাধান কে করবে? ওয়াকফ ট্রাইব্যুনাল করবে। ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডারটা আপনার না পছন্দ হতে পারে, আমার না পছন্দ হলে, সরকারের না পছন্দ হলে, তাহলে আমি হাইকোর্ট যেতে পারবো। আর্টিকেল 226 শুনলে আপনার হাইকোর্ট যাবো, সেখানে গিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি। তাহলে এতদিন জুডিশিয়াল মাইন্ডে ওয়াকফ সম্পত্তিটা কার সেটা ডিসাইড হতো। নতুন আইনে বলা হচ্ছে ওসব ছাড়ো, এই সম্পত্তিটা সরকারের না ওয়াকফ বোর্ডের, এটা ডিসাইড করবে কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। আমি সরকারের সাথে বলছি, সম্মানের সাথে বলছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা আছে, সেই শিল্পটা আছে। এটা কথাটা অনেকের খারাপ লাগতে পারে,
আমি তার উদাহরণও দিয়ে দেবো যে সরকারের বিরুদ্ধে যে কথা বলা তার উদাহরণ দিচ্ছি আমি। এখানে এটা আমার প্ল্যাটফর্ম নয়। আমরা 2021 সালের পরে আমাদের প্রচুর কর্মীদেরকে পদ ছাড়া হয়েছিল, কিন্তু মুসলমান নির্বিশেষে কর্মী পদ ছাড়া ছিল। 2021 সালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দুর্গাপুজো এসেছে, দুর্গাপুজোর নাম করে হিন্দু ভাইদেরকে যাতে ঘরে ঢুকিয়ে দেওয়া যায় লিস্ট করে দিলাম যে এরা ঘর ছাড়া, এই পুজোর সময় ওরা বাইরে থাকলে এটা দেখতে কেমন খারাপ নয়, একটু ব্যবস্থা করুন। ঈদের সময় মুসলিমদের ঘর ছাড়া সেন্টিমেন্টে যাতে কাজ হয়, এই আপনার মুসলিম ঘর ছাড়া ঈদ তো কি বাড়িতে করতে পারবে না? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে লিস্ট দিয়েছিলাম, একটা মানুষকে ঘরে ঢুকাতে পারেনি। যদি রাজনৈতিক ভাবে বিতাড়িত হয়ে একটা মানুষকে ঘরে ঢুকানোর মতো জায়গায় না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, তাহলে এটা পশ্চিমবঙ্গ সরকারের জায়গা না আব্দুল করিমের ধর্মটার জায়গা, এটা ডিসাইড হলে হবে সঠিক হবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার